বিমানে এয়াররেস্টের কথা শুনে বই পড়া ব্যক্তিটা বিরক্ত হয়, নাক মুখ কুঁচকে তাকায় সামনের দিকে। ব্লু হোয়াইট সংমিশ্রণে ডোরা কাটা শার্টটা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে মানুষটার সাথে। বাম হাতে তার ব্র্যান্ডের ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখের আদল কোনো হিরো থেকে কম নয়, ফর্সা ত্বক আর নাকটা বেশ উঁচু। মুখে চারপাশে চাপা দাড়ির ছাপ খুব ভালো করে বোঝা যাচ্ছে এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্য প্রশংসা করা হয়েছে তার নাম ডক্টর আদ্রিয়ান রোদাওয়ান। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে তার বাড়িতে ফিরছেন। বই পড়া বন্ধ করে আদ্রিয়ান তার সিটের আশেপাশে তাকায়। বিমানে এখন সে ছাড়া অন্য কোনো যাত্রী উপস্থিত নাই। এয়াররেস্টের টাকার কারণ সে এখন বুঝতে পারে। আদ্র বিমানে জানালা দিয়ে বাইরে তাকায়। আজ ৭ বছর পর সে বাংলাদেশে ফিরছে। তার মাতৃভূমিতে আবার স্বচোখে দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকা যতই সে পড়াশোনা বা কেরিয়ার গড়ার জন্য যাক না কেন, তার মন সবসময় তার দেশেই পড়েছিল। আদ্রিয়ান তার হাতে থাকা বই ব্যাগ ভরে নেয়। এরপর সিট থেকে উঠে দাঁড়ায়। সামনে থাকা এয়াররেস্ট মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে, সরি, বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে আপনার কথা শুনতে পাইনি। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। আদ্রিয়ান কথাটা বিনয়ের সহিত বলে, যা শুনে এয়ার হোস্ট বলে, ইটস অল রাইট স্যার। আদ্রিয়ান আর কথা বাড়ায় না। সে তার ব্যাগপত্র নিয়ে বিমান থেকে নেমে পড়ে। বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায়। আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে। আদ্রিয়ান শান্তিতে নিঃশ্বাস ছাড়ে। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে আদ্রকে রিসিভ করার জন্য তালুকদার বাড়ি থেকে রুহুল আমিন আর সন্তান জুনাইদ। জামান সাহেব মেয়েকে নিয়ে ময়মনসিংহ গিয়েছেন, যার কারণে উনি আসতে পারেনি। জুনাইদ প্রায় 1 ঘন্টা ধরে বিমানবন্দরের গেটের দিকে তাকিয়ে আছে। মূলত সে আদ্রকে দেখার চেষ্টা করছে, কখন আদ্র আসবে আর সে তার কাছে যাবে। রুহুল আমিন 2 সন্তান, জুনাইদ আর জেবা। জেবা তালুকদার বাড়ি বড় মেয়ে। 3 বছর আগে তার বিয়ে হয়ে গেছে। জেবা এখন তার স্বামী আর সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে। আর জুনাইদ তার ছোট, ওর বয়স 12 বছর। তালুকদার বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর সকলে ভীষণের আদরের। বিমানবন্দরের গেটে আদ্রিয়ানকে দেখে জুনাইদ খুশিতে চিৎকার দিয়ে উঠে বলে, আপু, আদ্র ভাইয়া এসে পড়েছে। ওই দেখো আদ্র ভাইয়া। জুনাইদের চিৎকার শুনে রুহুল আমিন বিমানবন্দরের গেটের দিকে তাকায়। সত্যি আদ্রিয়ান এসেছে। যদিও 7 বছর আগে মানুষটা আর এখনকার মানুষটার মধ্যে বিশাল তফাৎ রয়েছে। আদ্রিয়ান এখন 25 বছরের যুবক। তার বডি আর ফিটনেস আগের তুলনায় অনেক বেটার রয়েছে। চোখে তার কালো ফ্রেম, সাদা চশমা, চেহারায় ডক্টর ভাব চলে এসেছে তার। রুহুল আমিন আর জুনাইদ এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান গেট দিয়ে ঢোকার সময় দূরে বসে থাকা রুহুল আমিনকে দেখতে পায়। আদ্রিয়ানও তার চাচার কাছে এগিয়ে যায়। তবে রুহুল আমিনের আগে জুনাইদ আদ্রিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হয়। ও গিয়ে আদ্রর কোমর জড়িয়ে ধরে আর বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আদ্র ভাইয়া, তুমি এসে পড়েছ? তবে এত দেরি করলে কেন? গত 1 ঘন্টা যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি। আদ্রিয়ান জুনাইদের কথা শুনে হাসে। এরপর ওর মাথায় হাত দিয়ে বলে, সরি জুনাইদ, তোকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি বল। বিমান বাংলাদেশ আসতে দেরি করেছে, যার জন্য লেট হয়ে গেছে। আদ্রিয়ানের কথা শেষ হতে জুনাইদ প্রশ্ন করে ওঠে, আদ্র ভাইয়া, আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছ? আমার কিন্তু অনেক খেলনা চাই। আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলে, অবশ্যই নিয়ে এসেছি। বাড়ি যা, তারপরে সব দিব। আদ্রিয়ান জুনায়েদের সাথে কথা বলা শেষ করে রুহুল আমিনের সাথে টুকটাক কথা বলে। আদ্রিয়ান আশেপাশে তাকায়, তাদের সাথে জামাল সাহেবকে না দেখে বলে, আব্বু আসেনি তোমাদের সাথে? জামাল সাহেব ময়মনসিংহ যাওয়ার কথা। রুহুল আমিন বলে না। রুহুল আমিন বলে, ব্যবসায় জরুরি প্রয়োজন।
তোমার আব্বুকে দূরে যেতে হয়েছে, তবে আজকের মধ্যে ভাইজান বাড়ি ফিরে আসবে। রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবেন, ওকে? আদ্রিয়ান আর কথা বাড়ায় না। রুহুল আমিন আর জুনায়েদের সাথে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে মেঘ আর জামান সাহেব গাড়ি করে ময়মনসিংহ যাচ্ছে। রাস্তা প্রায় শেষের দিকে। 5 মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে। মেঘ গাড়ির মধ্যে বসে আছে। তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে জামান সাহেব। বাড়িতে এত ড্রাইভার থাকার পরও জামান সাহেব নিজে ড্রাইভ করে মেঘকে ময়মনসিংহ পৌঁছে দেয়। মেঘ জামান সাহেবের দিকে তাকায়। জামান সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভ করে যাচ্ছে। তবে মেঘ জানে তার বড় আব্বু মনে আছে কত কষ্ট। এই গম্ভীর চেহারার আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারী মানুষটাকে মেঘ চিনে। ছোটবেলা বাবার মৃত্যুর পর থেকে তার বড় আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে, স্নেহ, মমতা আর যত্ন দিয়ে আলগে রেখেছে। সৃষ্টি আর মেঘ এই দুজনই মানুষ। জামান সাহেবের কাছে কখনো আলাদা ছিল না দুজনই তার মেয়ে, বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আলগে রেখেছেন। বন্ধুর মেয়ে বলে না, নিজের মেয়ে বলে। আদ্রিয়ানের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবন উনি নষ্ট করেছেন। এই অপরাধ বোধ তার মধ্যে সবসময় কাজ করছে। মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসাবে জানবে আজ থেকে। মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল, যার জন্য তাই জামান সাহেব বাবা হয়ে মেঘের জীবন ধ্বংস করে দিলেন উনি। মেঘ তার বড় আব্বুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে তার জামান সাহেব কখনো চায়নি তার আর আদ্রিয়ানের ডিভোর্স হোক। মেঘকে উনি সবসময় তার ঘরের মেয়ে করতে রাখতে চেয়েছিলেন। তালুকদার বংশের বড় বই পরিচয় যেন মেঘ পায়, তার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সব শেষ করে দিল আদ্রিয়ান। মেঘ আর তার ডিভোর্সের কথা বলে তালুকদার বাড়িতে আজ থেকে মেঘ থাকবে না। কথাটা ভেবে কষ্ট হচ্ছে জামান সাহেবের। আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ মনে মনে বলে, সরি বড় আব্বু, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি, কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে। এই বাড়িটা আমার বরং আদ্রিয়ানের। আমাকে ঘৃণা করে একজন মানুষ কেন তার মা বাবা থেকে দূরে থাকবে? বড় আম্মুই আর কত তার ছেলেকে দেখার জন্য চোখে জল ফেলবে? সব দোষ আর ঘৃণার কারণ যেহেতু আমি, তাই আমি না হয়ে দূরে চলে গেলাম। যে বিয়েটা কখনোই মানিনি তার সামনে বইয়ের অধিকার নিয়ে নাই দাঁড়ালাম। মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে। ভালো থাকুক না হয় অন্য কারো হয়ে। প্রায় 5 মিনিট পর বাসার সামনে গাড়ি এসে থামে। মেঘ গাড়ি থেকে নেমে যায়, সাথে জামান সাহেবও নামেন। জামান সাহেব এগিয়ে আসে মেঘের কাছে। তার হাতে রয়েছে কিছু কাগজপত্র। উনি মেঘের কাগজ এগিয়ে দেন আর বলে, এই নাও মেঘ, এই বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। বাড়িটা 5 তলা, সবার উপরের তলায় থাকবে তুমি। অন্য সব তলায় ভাড়া দেওয়া হয়েছে, যার থেকে মাসে মাসে টাকা আসবে। আর তোমার বাবার যা জমি ছিল তা কিছু ভাড়া দিয়েছি, আর কিছু বিক্রি করে ব্যাংকে তোমার নামে রেখেছি। এখানে সকল কাগজপত্র রয়েছে। মেঘ কাগজপত্র হাতে নিয়ে চেক করে দেখে, সত্যি এটা দলিল। জামান সাহেবের কথা মেঘ সম্পূর্ণ শুনে। মেঘ বলে, বড় আব্বু, এই বাড়ি আমার নামে কেনার কি দরকার ছিল? আর ব্যাংকের টাকা দিয়ে কি করব আমি? পড়াশোনা বাবদ বেশি খরচ না হয় আমার। জামান সাহেব মেঘের মাথায় রাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। জামান সাহেব বলে, মেঘ, তোমার বাবার সম্পত্তির ওপর তোমার অধিকার রয়েছে। এখন তুমি বড় হয়েছ, সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার। আর মেডিকেল পড়াশোনা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দেয়। এরপর মেঘ জামান সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। যতক্ষণ মেঘকে দেখা যায় উনি ততক্ষণ অবধি মেঘের দিকে তাকিয়েছিলেন। এতবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি নিয়ে আবার বাসার দিকে চলে যান। প্রায় 1 ঘন্টা পর আদ্রিয়ান তালুকদার বাড়িতে এসে পৌঁছায়।
প্রথমে গাড়ি থেকে নামে রুহুল আমিন আর জুনায়েদ, আর সবার শেষে গাড়ি দরজা খুলে বের হয় আদ্রিয়ান। আর 7 বছর পর সে আবার তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তালুকদার বাড়ির সাজসজ্জা আর আভিজাত্য এখন ঠিক আগের মতোই আছে। তালুকদার বাড়ির ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান, তার সাথে রয়েছে রুহুল আমিন আর জুনায়েদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শালীন বেগমকে ডাক দেয়। শালীন বেগম এখন রান্নাঘরে রান্না করছিলেন। টেবিলে প্রায় 20 প্রকারের খাবারের আইটেম সাজানো রয়েছে, তবু শালীন বেগম আরও রান্না করেছে। সৃষ্টির মুখে আদ্রিয়ান ফিরে আসার কথা শুনেছে। তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন শালীন বেগম। বাড়ির সদর দরজার কাছে এগিয়ে যান। তালুকদার বাড়ির সদর দরজা। আদ্রিয়ান দাঁড়িয়ে রয়েছে। শালীন বেগম আদ্রিয়ানে দেখে তার কাছে ছুটে যায়। আদ্রিয়ানও তার মাকে দেখে ভীষণ খুশি হয়। আজ প্রায় 7 বছর পর তার মাকে দেখছে। আদ্রিয়ান গিয়ে জড়িয়ে ধরে শালীন বেগমকে। শালীন বেগম আদ্র কপাল চুমু খায়, তার মাথা গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয়। শালীন বেগম বলে, এই 7 বছরে কি একবারও মায়ের কথা মনে পড়েনি তোর আদৌ? জানিস তোকে একবার দেখার জন্য কত ছটফট করছি আমি। মা হয়ে সন্তানকে 7 বছর ধরে না দেখার কি কষ্ট তুই জানিস? আদ্রিয়ান তার মায়ের কথা শুনে হাসে। এরপর বলে, আম্মু তুমি এখন আমাকে আদু বলে ডাকবে। বিদেশ থেকে পিএইচডি করে এসে যদি 7ম শ্রেণী ফেল করা একজনের সাথে তুলনা করো তখন কেমন লাগে? আদ্রিয়ান 7 বছর বাড়ি না ফেরার কথা কিছু বলে না, কারণ সে এই খুশির সময় এই ঘটনা মনে করতে চায় না। শালীন বেগম আর আদ্রিয়ানকে কিছু বলে না। সৃষ্টি ছুটে যায় তার ভাইয়ের কাছে। সৃষ্টি বলে, ভাইয়া আই মিস ইউ টু আমার ছোট বোন। সৃষ্টির সাথে আরও কিছু সময় কথা বলে আদ্রিয়ান। এরপর সকলে থেকে বিদায় নিয়ে এসে ফ্রেশ হতে তার রুমে যায়। আদ্রিয়ান তার রুমে প্রবেশ করে। রুমটা তার আগের মতো রয়েছে, সব কিছু পরিপাটি করে সাজানো, খুব যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে সব। আদ্রিয়ান তার ব্যাগপ্যাড রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফিরে এসে বাইরে বের হয়। তার ব্যাগের সকল জামা কাপড় আলমারিতে রাখতে যায়। আলমারিতে জামা কাপড় রাখা শেষ করে যখন আলমারি বন্ধ করতে যাবে তখনই একটা ছবি এসে তার পায়ের কাছে পড়ে। এটা মেঘের ছবি। যদিও আদ্রিয়ানের রুম থেকে মেঘের সমস্ত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো আলমারির কোনায় একটা মেঘের ছবি থেকে গেছে। আদ্রিয়ান একটু ঝুঁকে তার পায়ের পড়ে থাকা ছবিটা উঠায়। ছবিটা উল্টো দিকে ঘুরেছিল। আদ্রিয়ান যখন ছবিটা ঘুরে দেখে তখন সে অবাক হয়ে যায়। অন্যদিকে সৃষ্টি আদ্রিয়ানের রুমে আসে তাকে খাবার খাওয়ানোর জন্য ডাক দিতে। আদ্রিয়ানের রুমে এসে যখন ডাকতে যাবে তখনই তার হাতে মেঘের ছবি দেখতে পায়। সৃষ্টি ভয় পেয়ে যায়। আদ্রিয়ান ছবিটা দেখেছে। আদ্রিয়ান সামনে তাকিয়ে দেখে সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে, সৃষ্টি এই ছবি কার? কোথায় এইটা? আদ্রিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায়। সে ভয় সামান্য শুকনো ঢোক গিলে আদ্রিয়ান মেঘের ছবি সৃষ্টিকে দেখায় আর বলে, ছবিতে থাকা মেয়েটা কে সৃষ্টি? ও কি কোনো আত্মীয় হয় আমাদের? আর আমাদের আলমারিতে ওর ছবি কি করছে? সৃষ্টি এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। তার হাতে থাকা মেঘের ছবি সৃষ্টি দেখে। ছবিটা অনেক পুরাতন, স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘের চেহারার কোনো অংশ বোঝা যাচ্ছে না, শুধু মেঘের 2 চোখ ছাড়া। আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেক অংশ ঝাপসা দেখা যাচ্ছে। আর আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বুঝতে পারে মেঘের চেহারা অংশ সে দেখতে পায়নি, শুধু সে তার চোখ দেখেছে আর কিছুই না। সৃষ্টি আদ্রিয়ানকে মেঘের কথা বলে না, কারণ মেঘ আর তার এখন ডিভোর্স হয়ে গেছে আর মেঘও দূরে চলে গেছে। এখন আদ্রিয়ানের মেঘের বিষয়ে না জানাই ভালো। সৃষ্টি মেঘের কথা আড়াল করে আদ্রিয়ানের প্রশ্নের মিথ্যে জবাব দেয়। ভাইয়া এই ছবি আমাদের এক দূরের আত্মীয়। ছবিটা অনেক দিন আগের, হয়তো তোমার ঘরে তোমার আলমারিতে রেখে দিয়েছে। সৃষ্টির যুক্তিটা
আদ্রিয়ানের বিশ্বাস হয়নি, তবে সে ছবিটা নিয়ে বেশি ভাবে না। কে ছবিটার পাশে টেবিলে রেখে দেয়। তবে আদ্রিয়ান মুগ্ধ হয়ে ছবির মধ্যে থাকা নারী অস্পষ্ট আঁখি জোড়ার উপর। আদ্রিয়ানের হৃদয়ে গহীন এক বাসনা জাগে এই আগন্তুক নারীকে দেখার জন্য, যার চোখে এত সুন্দর, তার রূপ না জানি কত সুন্দর হবে। আদ্রিয়ান তার ইচ্ছাকে ধমিয়ে রাখে। সে আর ছবির দিকে ফিরে তাকায় না। সৃষ্টি এতক্ষণ আদ্রিয়ানকে আনমনে কিছু ভাবতে দেখে প্রশ্ন করে উঠে, ভাইয়া, হঠাৎ করে কি এমন ভাবনায় ডুবে গেলে তুমি? নিচে চলো, আপু ডাকছে তোমাকে খাবার খাওয়ার জন্য। সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান ঘর থেকে বের হয়ে আসে। আদ্রিয়ান সৃষ্টির সাথে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে। তারা সকলে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আদ্রিয়ান, তার পিছনে রয়েছে সৃষ্টি। আদ্রিয়ান টেবিলে এসে বসে। রুহুল আমিনও জুনায়েদ আগে থেকেই বসেছিল। নীলিমা বেগম আর শার্লিন বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে আসেন। টেবিলে সকলের সামনে সকল কিছু সাজিয়ে রাখেন। খাবার টেবিলে প্রায় 20 রকমের রান্না দেখে আদ্রিয়ান অবাক হয়ে বলে, আম্মু, এত খাবার রান্না করছো কেন? এত খাবার খাওয়া কি সম্ভব? আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বলে ওঠে, ভাইয়া, আম্মু তো আরও রান্না করতে চেয়েছিল, তুমি বাড়িতে চলে এসেছো বলে রান্না করেনি, না হলেও আজ 100-র বেশি খাবার রান্না করতো আম্মু। সৃষ্টির কথা শুনে শালীন বেগম বলে, 7 বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে, ওর জন্য 20 রকমের রান্না করব না তো কি করব? আমেরিকা থেকে ওইসব ইংরেজদের খাবার খেয়ে দেখ কত শুকিয়ে গেছে। যতদিন বাংলাদেশে থাকবে আমার ছেলের জন্য আমি 20 পদ রান্না করব। বোন আর মায়ের ঝগড়া দেখে আদ্রিয়ান হাসে। বিদেশে থাকতে সে এই ছোট ছোট ঝগড়া আর খুনসুটি ভীষণ মিস করেছে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সেই খাবার খাওয়া শুরু করে দেয়। জামান সাহেব এখনও বাড়ি ফিরে নাই, তাই তাদের সাথে একসাথে বলে দুপুরে খাওয়া দাওয়া করতে পারেনি। অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে যায়। 4 তলা 2টো ফ্ল্যাট রয়েছে, একটা ভাড়া দাও আর অন্যটা থাকে মেঘ। মেঘের অপর ফ্ল্যাটে থাকে মধ্যবয়সী একজন মহিলা, তার স্বামী আর তাদের একমাত্র মেয়ে আবিহা। আবিহা এখন জাতীয় ভার্সিটিতে পড়াশোনা করছে। তার পড়াশোনা প্রায় শেষের দিকে। মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে। ফ্ল্যাটটা বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো। জামান সাহেব আগে থেকে মেঘের প্রয়োজনীয় জিনিস ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছে। মেঘের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে, তবে চারদিক কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। ভীষণ একাকিত্ব বোধ হয় মেঘের। তবে মেঘ তো সারা জীবন একাই ছিল, তার সঙ্গী তো কেউ কখনো ছিলই না। মেঘ দীর্ঘ শ্বাস ছাড়ে, এরপর তার ব্যাগপট নিয়ে ফ্ল্যাটের ভিতর চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর ক্ষুধাও লেগেছে মেঘের, কিন্তু সে এখন কোথাও থেকে খাবার পাবে? রান্নাঘরের দিকে এগিয়ে যায় মেঘ। যদি রান্নাঘরে বাজার রাখা থাকে তবে সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নেবে। রান্নাঘরে যাওয়ার আগে মেঘের ফ্ল্যাটের দরজা বেল বেজে ওঠে। মেঘ দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তার দিকে খাবার বাটি এগিয়ে দেয় আবিহা। মেঘের প্রথমে আবিহাকে চিনতে পারেনি, তবে আবিহা তার পরিচয় দেয়। আবিহা বলে, আমার নাম আবিহা, তোমার পাশের ফ্ল্যাটে থাকি আমি। এখন দুপুরে খাওয়ার সময়, তুমি হয়তো কিছু খাও না, তাই আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে। আবিহার হাতে খাবার দেখে মেঘের খুশি হয়ে যায়। তাকে এখন রান্না করতে হবে না। এত সময় জার্নি করে এসে তার রান্না করতে ইচ্ছে করছে না। আবিহা যখন খাবার নিয়ে এসেছে তখন তাকে তার দুপুরে রান্না করতে হবে না। মেঘ আবিহাকে ধন্যবাদ জানায় এবং তাকে ফ্ল্যাটের ভিতরে আসতে বলে। তবে আবিহা জরুরি কাজ থাকায় সে আর ফ্ল্যাটের ভিতরে আসে না। আবিহা চলে যাওয়ার পরে মেঘ খাবার নিয়ে ভিতরে চলে আসে। দুপুরের খাবার খেয়ে নেয়। আবিহা মায়ের রান্নার হাত অনেক খাবার, ভীষণ সুস্বাদু হয়েছে খাবারটা। সময় রাত 9টা। রাত প্রায় 9টার সময় জামান সাহেব বাড়িতে ফিরে আসেন। এরপর ফ্রেশ হয়ে রাতের খাবার খান। জামান সাহেব যখন খাবার দাবার শেষ করে ড্রয়িং রুমে বসে আছেন, শালীন বেগমের কাছ থেকে আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা শুনেছে।
তবে উনি রুমে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা করেনি। জামান সাহেব বাড়ি ফেরার কথা শুনে আদ্রিয়ান নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে জামান সাহেবকে দেখে আদ্র তার পাশে গিয়ে বসে। আদ্রিয়ান বলে, কেমন আছেন আব্বু? আদ্রিয়ানের প্রশ্ন শুনে জামান সাহেব ছোট করে উত্তর দেয়, ভালো। দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার? দেশে খুব বেশি দিন থাকবো না, মাত্রই পিএইচডি করলাম। এখন হাসপাতালে জয়েন করা হয়নি। সামনের সপ্তাহ আমার জয়েনিং। 1 সপ্তাহের মধ্যে আবার আমেরিকায় ফিরে যেতে হবে আমার। আদ্রিয়ান কথা জামান সাহেব শান্ত হয়ে শুনেন। এরপর বলেন, সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা করে রেখেছ নাকি? আদ্রিয়ান উত্তর দেয়, না, সারা জীবন না, তবে যতদিন না ক্যারিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে। জামান সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান, তারপর রুমে যাওয়ার দিকে পা বাড়ায়। জামান সাহেব বলে, আদ্রিয়ান, জীবন তোমার, ক্যারিয়ার তোমার, তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে, আমি আর কি বলবো। জামান সাহেব চলে যান। আদ্রিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকে। জামান সাহেবের এমন ব্যবহারের কারণ সে জানে, তবে কিছু বলে না। আদ্রিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসে।